আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। এবার কি আরো একটা বৃহৎ আন্দোলন হবে দেশের মধ্যে, এবং সেই আন্দোলন কি আরো একজন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে হবে? বিরোধীরা বিরোধী ইন্ডিয়া জোট কি তার জন্যই কোমর বেঁধে নেমে পড়েছে? রাহুল গান্ধী যেভাবে প্রত্যেকটা দিন অমিত শাহকে উল্লেখ করে তার তার কাছ থেকে জবাব চাইছেন এবং জবাব ছাড়া আর কোনো কিছুতে সন্তুষ্ট না এটা বলছেন, তাতে কি দেশে আরেকটা আন্দোলনের জমি তৈরি হচ্ছে? এটা বুঝতে পেরেই কি কেন্দ্রীয় সরকারের মধ্যে বিশেষ করে অমিত শাহ মোদির মধ্যে একটা দুশ্চিন্তার পরিবেশ তৈরি হয়েছে? বিজেপির শিবির কি চিন্তিত হয়ে পড়েছে? কয়েক মাস আগে আপনাদের মনে আছে রাহুল গান্ধী বলেছিলেন যে মোদী সরকার 2026 পার করবে না, 2026-এর ভেতরেই মোদী সরকারের পতন হবে, অন্য কেউ ক্ষমতায় আসবে। কে ক্ষমতায় আসবে সেটা বলেনি। বিজেপি ক্ষমতায় থাকবে কিনা বা এনডিএ ক্ষমতায় থাকবে কিনা, শুধু প্রধানমন্ত্রী পরে পরিবর্তন হবে কিনা, নতুন করে আবার তারাই ক্ষমতায় আসবে কিনা, না বিরোধীরা ক্ষমতায় আসবে, না দেশে মধ্যবর্তী নির্বাচন হবে, এই সমস্ত কিছু রাহুল গান্ধী পরিষ্কার করেননি। কিন্তু তিনি যেরকম ভাবে তার এর আগের অনেকগুলো ভবিষ্যৎবাণী মিলে গেছিল, ঠিক তেমনি ভাবে তিনি আর একটা ভবিষ্যৎবাণী করেছেন, এবং যেদিকে দেশ চলছে তাতে মনে হচ্ছে যে একটা বৃহৎ পরিকল্পনা নিয়েই তিনি এবারেও ভবিষ্যৎবাণী করেছেন, এবং তার কারণেই চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্রের শাসক শিবির। এবার কথা হলো 2026-এর ভেতরে যদি আরেকটা আন্দোলন হয়, সেই আন্দোলন কি অমিত শাহের পদত্যাগের দাবিতে হবে? আজকেও অমিত শাহ বলেছেন যে তিনি পার্লামেন্টের ভেতরে আলোচনার জন্য প্রস্তুত আছেন। বিরোধীদের সমস্ত প্রশ্ন তিনি শুনে একটা একটা করে উত্তর দিতে রাজি আছেন। তার জন্য বিরোধীরা যদি জানায় তাহলে তিনি আজকে বিকেলবেলা 3টে থেকে আগামীকালকে বিকেলবেলা 3টে পর্যন্ত এক নাগারে তিনি 24 ঘন্টা তিনি পার্লামেন্টের থেকে বৃহৎ আলোচনার মধ্যে অংশ নিতে রাজি আছেন, এবং তিনি মনে করছেন যে এই যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনার দরকার রয়েছে। কিন্তু রাহুল গান্ধী তার এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন। তিনি বলেছেন অমিত শাহের ভাষণ শোনার আমাদের কোনো ইচ্ছে নাই, কোনো আগ্রহ নাই। অমিত শাহের ভাষণ দেওয়ার দরকার নাই, তিনি একটা বিবৃতি দিন। বিবৃতি দিয়ে তিনি জানান যে 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত তৎকালীন সময়ের ছাত্রছাত্রীরা যারা পার্লামেন্ট অভিযান করেছিল তাদের ওপরে কার নির্দেশে পুলিশ নির্মম ভাবে লাঠিচার্জ করেছিল, পেলেট গান যে ব্যবহার করেছিল সেটা কার নির্দেশে করেছিল? অমিত শাহের নির্দেশে করেছিল? যদি অমিত শাহ নির্দেশ দিয়ে থাকেন তাহলে তিনি পদত্যাগ করেন, আর যদি তিনি নির্দেশ না দিয়ে থাকেন, কারণ দিল্লি পুলিশেরও তো মূল মাথা অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দিল্লি পুলিশ কাজ করে, র্যাফও দিল্লি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে, সুতরাং তার নির্দেশ ছাড়া যদি এই কাণ্ডগুলো হয়ে থাকে তাহলে তিনি অযোগ্য, সেটা প্রমাণিত হয়। সুতরাং সেক্ষেত্রেও তার পদত্যাগের বিষয় রয়েছে। এই কথা বলে বলে এর আগেও বলেছেন রাহুল গান্ধী, আজকে আবার বলে দিয়েছেন। তার বোঝা গেল যে তারা কোনো রকম কম্প্রোমাইজের মুডে নাই, বিরোধীরা কোনোভাবেই কম্প্রোমাইজ করার মুডে নাই। এবং রাহুল গান্ধী আরেকটা কথা বলেছেন যেটা খুব ভালো করে খেয়াল করার মতন। তিনি বলেছেন যে আমি যখন আমরা শব্দটা বলছি তখন এটা আমাদের দেশের নেক্সট জেনারেশন, ইয়াং জেনারেশন। তার তিনি ছাত্রছাত্রীদেরকেও এর সঙ্গে কানেক্ট করছেন, তিনি তরুণ সমাজকেও এর সঙ্গে কানেক্ট করছেন, তিনি জেনজিদেরকে তিনি কানেক্ট করছেন তার এই দাবির সঙ্গে। তার কি তিনি তাদেরকে এটা বোঝাতে চাইছেন যে তোমাদের ওপরে যে অন্যায় হয়েছে, তোমাদের ওপরে যে অত্যাচার হয়েছে, তোমাদের ওপরে যে পেলেট গানের ব্যবহার করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, আমি তার বিষয়ে কথা বলছি। তার তোমাদের ইস্যু নিয়ে আমি কথা বলছি। সুতরাং আগামী দিনে যদি কোনো আন্দোলন করা হয় তাহলে সেই আন্দোলনে তোমাদের অংশগ্রহণটা জরুরি। তো এই কারণে আমার মনে হচ্ছে যে দেশে একটা বৃহৎ আন্দোলনের জমি তৈরি করছে
যাচ্ছে বিরোধী দলগুলো মিলে। এবং খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়া জোটের কোনো দল এক্ষেত্রে বিরোধিতা করছে না। এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটের মধ্যে বা অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যেও কোনো দল কিন্তু অমিত শাহের সমর্থনে এগিয়ে আসেনি, বা কেউ এসে বলছে না যে না এইটা দরকার নাই, আমাদের মধ্যপন্থা কোনো একটা অবলম্বন করে এই যে লকজাম চলছে পার্লামেন্টে এটার অবসান করা দরকার, কেউ এসে বলছে না। কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো দল কিন্তু বলছে না। এমনকি এনডিএর ভেতরের যে দলগুলো, মানে বিজেপির বাইরের যে দলগুলো রয়েছে, সে জনতা দল ইউনাইটেড হোক, সে তেলুগু দেশম পার্টি হোক, সে অন্যান্য শিবসেনা থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো দল রয়েছে, এরা কেউই কিন্তু বিজেপির এই সংকটকালে এগিয়ে আসছেন না। আমি কিন্তু অনেকবারই বলেছি যে বিজেপির ভেতরে বিজেপি যদি সংকটে পড়ে তাহলে এনডিএর অনেক দল আছে যারা খুব খুশি হবে। তারা এটা যে কথাগুলো তারা নিজেরা মুখ ফুটে বলতে পারছে না, তাদের বিভিন্ন দুর্বলতার কারণে, রাজনৈতিক শক্তি কমে যাওয়ার কারণে, বা অনেক ক্ষেত্রেই তারা বিজেপি নির্ভর হয়ে যাওয়ার কারণে যে কথাগুলো তারা বলতে পারছে না, তারা মনে প্রাণে চাইছে যে এই কথাগুলো বিরোধীরা বলুক, এই কথাগুলো কংগ্রেস বলুক, রাহুল গান্ধী বিশেষ করে এই কথাগুলো বলুন, এটা তারা চাইছে। আর তার কারণে আমার ধারণা যে মানে বিজেপির সহযোগী দলগুলোর মধ্যে অনেকেই এক্ষেত্রে কংগ্রেসকে উৎসাহ দিয়ে যাচ্ছে, এনডিএ জোটকে উৎসাহ দিয়ে যাচ্ছে। শুধু তাই না, বিজেপির ভেতরে অমিত শাহের বিরোধী যে লবিগুলো রয়েছে, আমি হয়তোবা এখানে রাজনাথ সিং এবং নীতিন গাডকারির লবি হিসাবেই বোঝায় মনে করছি, কিন্তু এর বাইরেও আরো লবি থাকতে পারে যারা হয় নীতিন গাডকারিরও সমর্থক না, আবার রাজনাথ সিং এরও সমর্থক না, আবার গুজরাট লবিরও সমর্থক না, এর বাইরেও লবি থাকতে পারে। এরা কেউই চাইছে না যে এই যে সংকটটা তৈরি হয়েছে এই সংকট থেকে বিজেপি মুক্তি পাক। বিশেষ করে এই সংকটটাকে তারা মনে করছে যে গুজরাট লবির জন্য সংকট। বিজেপির ভেতরে যে গুজরাট লবি, যার দাপট 2013-র শেষ দিক থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, এবং মানে সবাই এটা মনে করছে যে বিজেপিটাকে মূলত গুজরাট লবি হাইজ্যাক করে নিয়েছিল, যার কারণে বিজেপির বাদবাকি নেতারা অর্থহীন হয়ে গেছিলেন। তাদের কাছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জয় জয়কার করা ছাড়া আর কোনো কাজই বাকি থাকেনি। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বিরোধীদের সক্রিয় হওয়া দরকার, বিরোধীদের আক্রমণাত্মক হওয়া দরকার, বিরোধীদের কোনো বিষয় নিয়ে আন্দোলনে নামা দরকার, এবং সেই আন্দোলনের কারণে যাতে গুজরাট লবি দুর্বল হয়ে যায়, বিজেপির ভেতরে অন্যান্য লবি যাতে সক্রিয় হতে পারে, অন্যান্য লবিগুলো যাতে আপনার উঠে আসতে পারে এবং প্রয়োজনে প্রধানমন্ত্রী পরিবর্তনের দাবি তুলতে পারে, তার জন্য পরিবেশ তৈরি করা দরকার। আর তার কারণেই এটাকে একটা বৃহৎ পরিকল্পনায় কাজ চলছে। এখনো পর্যন্ত আরএসএস হোক বা বিভিন্ন লবিগুলো হোক, এদের তরফ থেকে তো দেখা যাচ্ছে না যে অমিত শাহের সমর্থনে এগিয়ে আসছে। তাহলে এই 2026-এর মধ্যেই কি দিল্লিতে আরো একটা বৃহৎ আন্দোলন হবে? সেপ্টেম্বর মাসে ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে এরা সারা ভারতবর্ষ ঘোরা শুরু করবে, এরা জানিয়ে দিয়েছে। এরা জনমত তৈরি করবে, এরা জনসংযোগ তৈরি করবে, এদের সংগঠনের বিস্তার করবে, আরো বেশি সংখ্যক মানুষকে এদের সঙ্গে যুক্ত করবে, এগুলো তারা পরিষ্কার করে দিয়েছে। তাহলে এই সমস্ত কিছু কি একই তারে বাধা? তারা রাহুল গান্ধীর ইদানিং বিভিন্ন বিষয়ে রাহুল গান্ধীর পাশে দাঁড়াতে শুরু করেছে, রাহুল গান্ধীর সঙ্গে সুর মিলিয়ে কথা বলতে শুরু করেছে। তারা কংগ্রেসের বিরোধিতা করছে না, যদিও তারা আম আদমি পার্টির সমর্থক হিসেবে পরিচিত ছিল একটা সময়ে, কেউ কেউ তো আম আদমি পার্টির জন্য কাজ পর্যন্ত করেছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে তাদেরকে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সুর মেলাতে দেখা যায়নি, তাদেরকে রাহুল গান্ধীর সঙ্গে সুর মেলাতে দেখা যাচ্ছে। তাহলে এই পরিকল্পনায় কি তারাও থাকবে আগামী দিনে? সেটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময়ই দেশে এই আরেকজন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরাট আন্দোলন হবে, যে আন্দোলন মূলত নরেন্দ্র মোদীর দিকে চলে যেতে পারে। যদি অমিত শাহ নির্দিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে নরেন্দ্র মোদীর পদত্যাগ চেয়ে সেই আন্দোলন কি নরেন্দ্র মোদীর দিকে পয়েন্টেড হবে? মানে রাহুল গান্ধী যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2026-এর মধ্যেই নরেন্দ্র মোদী সরকারের পতন হবে, সেইটা সুনিশ্চিত করার জন্যই ইন্ডিয়া জোট মানে বিরোধী জোট ময়দানমুখী হবে।
আর তার জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়ও ময়দানে নামতে শুরু করেছেন? তার জন্যই কি শারদ পাওয়ার সক্রিয় হয়ে গেছেন? তার জন্যই কি ডিএমকে জানিয়ে দিয়েছে যে তারা ডিলিমিটেশন বিলকে কোনোভাবেই সমর্থন করছে না? তার জন্যই কি অরবিন্দ কেজরিওয়াল ঘন ঘন সামনে আসছে, ঘন ঘন জনসংযোগ তৈরি করছে? তার জন্যই কি বিভিন্ন বিরোধী দল, একেবারে সমাজবাদী পার্টি থেকে শুরু করে বিভিন্ন দল, এরা সবাই নিজেদের পারফরমেন্স দেখিয়ে নিজেদেরকে নিজেদের সংগঠনকে সক্রিয় করা, তাজা করার জন্য উঠে পড়ে লেগে গেছে? এটা বুঝতে পেরেই কি অমিত শাহ এখন একটা কম্প্রোমাইজের জায়গায় আসার চেষ্টা করছেন? যখন তিনি বলছেন যে তাদের সমস্ত কথা আমি শুনতে রাজি আছি, তার জন্য এক নাগাড়ে 24 ঘন্টা আমি পার্লামেন্টে বসতে রাজি আছি, তখন তো এটা বোঝা যায় যে তিনিও মানসিকভাবে টেনশনে পড়ে গেছেন। আর এই টেনশনটাই তো বিরোধীরা চেয়ে আসছিল। তারা যে অমিত শাহকে এতদিন ধরে দেখেছে যে বিরোধী দলগুলোকে একরকম ছারখার করে দিতে, বিরোধী দলগুলোকে তছনছ করে দিতে, বিরোধীদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, রাজনৈতিক স্বপ্ন বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এমনকি যেখানে যেখানে তাদের সরকার ছিল সেখানে সরকার চালিয়ে যাবার স্বপ্ন, সে সমস্ত কিছু ধূলিসাৎ করে দিতে, সেই অবস্থা থেকে অমিত শাহকে দুর্বল করাই তো, বা তাকে একেবারে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেয়াই তো বিরোধীরা চেয়ে আসছিল। আর তার জন্য তারা যখন একটা বিরাট সুযোগ পেল দিল্লিতে 20 জুলাইয়ের আন্দোলনের পরে, এটাকে তারা হাতছাড়া করবে? আর এইটাকে কেন্দ্র করেই কি তারা সত্যি সত্যি 2026-এর মধ্যে মোদী সরকারের পতন ডেকে আনবেন? মনে হয় কি আপনাদেরও? মনে হয় কি আপনাদের যে সত্যি সত্যি এমনটাই হওয়া সম্ভব? এর আগে অনেক দিন আগে আমি বলেছিলাম যে জেনজিদের আন্দোলনের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখেছেন দিল্লিতে বৃহৎ আন্দোলনের সম্ভাবনার কথা বলেছিলাম আমি। আপনারা দেখেছেন বিরোধীরাও ময়দানমুখী হয়েছে। জেনজিরা তো সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে, এমন আন্দোলন, এমন সফল আন্দোলন করেছে। সুতরাং এবার এই ভিডিওতে যে আমি বলছি যে আবারও দেশে বড় আন্দোলন হতে পারে, তার সম্ভাবনা তৈরি হচ্ছে, এটাকে সত্যি সত্যি মিলে যাবে মনে হয়? কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে শেয়ার করে দিন, আর এভাবেই সঙ্গে থাকবেন। আমরা মাত্র কিছুদিন আগে পর্যন্ত বিজেপির আইটি মিডিয়া সেল নিয়ে এরকম কিছু কথা বলতাম যে গোয়েবলসের বিগ লাই তত্ত্ব, এই বিজেপি আইটি সেলই নাকি তাকে আরো অনেক উচ্চতায় নিয়ে গেছে, আরো অনেক রিফাইন করেছে, মিথ্যে কথার বিনির্মাণের এক ফ্যাক্টরি খুলে ফেলেছে তারা। আমরা জানি সেই ফ্যাক্টরি বিশ্ববিদ্যালয় বলা যায়, হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়, দেশের ইতিহাস, বিজ্ঞান, ভাষা, সংস্কৃতি, ধর্ম, যে কোনো ব্যাপারে ঝুড়ি ঝুড়ি রাশি রাশি মিথ্যে এবং ডাহা মিথ্যে প্রচার চলছে তো চলছেই। আপনার সামনে এমন কিছু বিষয় নিয়ে হাজির হচ্ছে তারা, সেই প্রশ্নগুলো, যে প্রশ্নকে আমরা কাউন্টার করতে গিয়ে নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। এক নবনির্মিত মিথ্যের পাহাড়ের সামনে দাঁড়িয়ে এখন নিজেদেরই মাঝে মধ্যে একটা অসহায় মনে হচ্ছে। আর সেই মিথ্যের এক অনিবার্য প্রভাব সর্বত্র। নেতাজি থেকে সমরেশ বসু প্রত্যেকে তার টার্গেট। এক বা কিছু অর্বাচীনকে দেখলাম এক নাটকের দলে এসে হামলা করছে। নাটকে কেন? নামাজ পড়া হচ্ছে। নাটক আদাব, মূল গল্প সমরেশ বসুর। এখন যারা এসছিলেন তারা সমরেশ বসু খায় না মাথা দেয়, পান বিক্রি করে না, বিজেপির নেতা না সিপিএম এর নেতা জানে না। বিখ্যাত তার গল্প, দেশ বিভাজন আর দাঙ্গার ইতিহাসে দুটো মানুষের পরিচয়ের গল্প। সেই নাটকে নাকি নামাজ পড়া হচ্ছিল। সে মূর্খের দল নামাজ আর আজানের ফারাক জানে না। 7 ওয়াক্ত নামাজের আগে আজান হলো সেই ডাক যেখানে মসজিদ থেকে বলা হয়, ভাই এসো, প্রার্থনার সময় হয়ে গেছে, এসো আমরা প্রার্থনায় বসি। একটা ওই মিনিট 2-3-এর ব্যাপার, সেটা বলা হয় চিৎকার করে যে ভাই এসো আমরা প্রার্থনায় বসছি। সবাই আসে, তারপর শুরু হয় নামাজ। তো আদাব গল্পে আজানের সুর ভেসে আসে। আমরা কতবার বলেছি, এধারে আজান ওধারে মন্দিরের ঘন্টা মিশে যায় আমাদের দেশে। আমরা গর্বিত ছিলাম সেই জন্য। এখানে কেন আজান আসছে, কেন আসবে, কেন এক নব হিন্দু জাগরণের পরে নাটকে আজানের ধ্বনি থাকবে? মসজিদ থেকে রামধুন ভেসে আসলে সেরকমটাই তারা চাইছেন। এরকম এক নাদান ব্যাপার। এটাই প্রশ্ন সেই আহাম্মক অশিক্ষিতদের, তার চেয়েও অশিক্ষিত মিডিয়া, তার চেয়েও অশিক্ষিত সেলিব্রিটি রাজনীতিবিদদের জিজ্ঞেস করছে নাটকের নামাজ পড়ার সময় এ ধরনের ঝামেলা নিয়ে আপনি কিছু বলুন।
তিনি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাল মেঘে ঘোঘর বাজে ইত্যাদি বললেন, কারণ সে গল্প, সে ইতিহাস, সে সংস্কৃতি তার গুলুলু বুলুলু টুলুলিতে নেই। হ্যাঁ, এটাই চলছে। সেদিন দেখলাম বিরাট সংবাদ মাধ্যমের এক রিপোর্টার, বিরাট অ্যাঙ্কার নয়, স্টুডিও থেকে নয়, গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করছেন, চিৎকার করে বলছেন আগুন নেভানোর জন্য 6খানা দমকলের গাড়ি চলে এসেছে। তিনি সরকারের তৎপরতার কথা বলেই যাচ্ছেন। কে বলেছে তাকে তৎপরতার কথা বলতে? গ্রাউন্ডে যা ঘটছে তাই বলো, আর কিংবা বলো না। তার মধ্যে হঠাৎ স্থানীয় একজন, তারপরে আরো কয়েকজন তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করতে শুরু করলেন, এখনো একটা গাড়ি এসছে আগুন ছড়াচ্ছে আর আপনি 6টা গাড়ি এসছে বলে রিপোর্টিং করে যাচ্ছেন। অবাক কাণ্ড। কে তাকে বলছে এই কাজটা করতে, নাকি সে নিজেই সম্মোহিত? কি হচ্ছে ব্যাপারটা? সে ভিডিও ভাইরাল, অনেকেই দেখেছেন সেগুলো। এগুলো নতুন কিছু নয়, এর আগের জামানাতে, তার আগের জামানাতেও মিডিয়া একইভাবে ব্যবহৃত হয়েছে। বাংলাতে নিজেদের মিডিয়া তৈরি তো করেছে সিপিএম। তাদের রাজ্য কমিটির সদস্যকে বোর্ড অফ ডিরেক্টরে রেখে সেই টিভি চালু করা হয়েছিল। সেই টিভির অ্যাঙ্কারনিরা তখন বাম, পরে তৃণমূল, তারপরে এখন বিজেপি। অভিক দত্ত তো সেই কবেই অপসারিত হয়েছেন, মারাও গেছেন। কে বসবে খাস খবরের মাথায়, তার নির্দেশ দেওয়া হয়েছিল মালিক রমেশ গান্ধীকে, তা তিনি মেনেও নিয়েছিলেন। নির্দেশ এসেছিল আলিমুদ্দিন থেকে। তৃণমূল জামানাতে সাংবাদিকরা নেত্রীর লগে লগে থেকেছেন, শুধু নয়, নিজেদের আখের গুছোনোর জন্য যা যা করার সবকিছু করেছেন। তখন নেত্রীর গানের গলার সুর, কবিতার ছন্দ আর তার আঁকায় রেখার বলিষ্ঠতা খুঁজে পেতেন এনারাই। আজকে যারা বলিষ্ঠ সাংবাদিক বিজেপির হয়ে প্রচার করছেন, কেউ সরাসরি কেউ ঘুরিয়ে, এরাই বলিষ্ঠতা, এরাই সব লন্ডন গেছেন, নামে বিভিন্ন দেশে গেছেন এরাই। এবং সেখানে কেবল গেছেন না, যেতেই তো পারেন। সাংবাদিকরা যাবেন বিদেশে, এরকম সমস্ত ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে বা প্রধানমন্ত্রী, এগুলো খুব সাধারণ ব্যাপার। কিন্তু খালি যাওয়া নয়, মুখ্যমন্ত্রী পেছনে হাঁটছেন, ওনারাও পেছনে হাঁটছেন। মুখ্যমন্ত্রী গান গাইছেন, ওনারাও গান গাইছেন। হ্যাঁ হ্যাঁ বলা সঙ্গের দল। আজকে তাদের অনেকে বিপ্লবী, কিন্তু সবে 3 মাসের জমানা এসবের দুকুল ছাপিয়ে গেছে। সত্যি দেখে বলতে হচ্ছে বাহবা নন্দলাল বাহবা। অনেকে সেই আগের জমানারই সেই কর্তা ভজার দল। এখন তাদের অক্লান্ত প্রচেষ্টা কিভাবে একটা ইউটার্ন নেওয়া যায়, কিভাবে আবার সেন্টার স্টেজটা দখল করা যায়। কারণ সেন্টার স্টেজে থাকলেই তবেই তো উন্নতি, তবেই তো পে প্যাকেট স্ফীত হবে। উনি মুখ্যমন্ত্রীর খাস লোক, উনি শিল্পমন্ত্রীর, উনি অমুকের, তো তিনি তমুকের, তাহলেই তো মাইনে আছে, ইনক্রিমেন্টের বাড়বাড়ন্ত। না হলে একবার খোঁজ খবর নিয়ে দেখুন না, বাকি জড়তে পড়ছি সাংবাদিকদের মাইনে কত, কি পান, কোন শর্তে তারা কাজ করেন। বেশিরভাগ সাংবাদিকদের অবস্থা ঠিকই জির থেকে খারাপ। মাঝে মধ্যে একজন সাংবাদিকের লেখা আমি পড়ি, অবাক হয়ে যাই। তিনি এখন ওই টোটো চালান বোলপুরে, এবং তিনি মাঝে মধ্যেই ফেসবুকে খুব ভালো লেখাও লেখেন। তিনি লেখেন এই কথাগুলো, ঠিকই জির অবস্থার থেকেও খারাপ। সকালে জানে না বিকেলে চাকরি থাকবে কিনা, জানে না মাস গেলে মাইনে পাবে কিনা। একটা জিনিস এখন ইএমআইতে নিতে গেলে বুক কাঁপে যে সামনের ইএমআই, মানে 10 মাস পরে ইএমআইটা দিতে পারবো কিনা। কেবল বোঝার চেষ্টা করে সেই সব সাংবাদিক, খুঁটি ধরা সাংবাদিকরা কি চাইছেন, মানে বড় সাংবাদিকরা কি চাইছেন, মালিক কি চাইছেন। নাহলে এই কদিন আগেই অভয়া ধর্ষণ খুনের সময় এক সাংবাদিক যেভাবে পুলিশের ফাইল আর ভেতরের খবর বার করে সত্যিটাকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে একেবারে প্রমাণ করে দিয়ে বোঝাতে পেরেছিল যে এই ধর্ষণ সঞ্জয় রায় করেছিল আর কতটা কিভাবে সে জড়িত ছিল। সেই সাংবাদিক বারুইপুর ধর্ষণ আর হত্যা, এমনকি তার এনকাউন্টারের পরে একটা ইনসাইড স্টোরি বার করলেন না। আমি বিশ্বাসই করি না যে তার কাছে খবর নেই, আমি বিশ্বাস করি তার কাছে সমস্ত খবর আছে। তিনি এখনো ভয়হীন আর ভরসা আউট মোডেই আছেন, কাজেই রিস্ক নিতে যাননি। পরিবার সন্তান সামলেই তো সাংবাদিকতা। এবার আসল কথায় আসি। 25টা ব্যাগের গল্প গতকাল যে শোনেননি তিনি হয় কালা, না হলে উন্মাদ, না হলে এক আপন ভোলা লোক যার জাগতিক কোনো বিষয়ে মনোযোগ দেবার কোনো সময় নেই। এক আইনজীবী আদালতে বা তার বাইরে সম্ভবত বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া হয়েছে। উনি অনুমতি পেয়েই 25টা ব্যাগ নিয়ে চলে গেলেন আমেরিকা। ব্যাস, সেই মুখ থেকে মুখে, অন্য মুখে, গ্রাম থেকে গ্রামান্তরে রুটি গেল সেই বার্তা। এক দুর্মুখ মন্ত্রী বাকিটা বলে দিলেন। তারপর মিডিয়া, ইউটিউব আর এআই এর জমানাতে আমরা সেই সুটকেসের
বহরের পেছনে অভিষেকের ছবিও দেখলাম। তিনি কেন 25টা সুটকেস নিয়ে যাচ্ছেন? তার একটা ব্যক্তিগত প্লেন আছে, মানে ব্যক্তিগত একটা প্লেনে চলেন, চার্টার্ড প্লেনে চড়েন, ভাড়ার, বেশ কয়েকবার দিল্লিতে যাতায়াত করেছেন, কিন্তু সেই ভাড়ার প্লেনে আমেরিকা সম্ভব নয়। তো যাকে হবেও হয়তো। তো 25টা ব্যাগে কি আছে? টাকা, কত টাকা, সোনা, কত সোনা, এগুলো নিয়ে যাওয়া যায় নাকি? মানে উনি চাইলেই এগুলো নিয়ে যেতে পারবেন? গরু, বালি, কয়লা, কি তুমুল আলোচনা হয়ে গেল, ঠোঁটকাটা, যাহা বলিব সত্য বলিব ইত্যাদি আসরে হটকে 25টা ব্যাগ নিয়ে অভিষেক পালালেন। কেউ ক্ষমা ঘেন্না করে লিখলেন 20টা ব্যাগ, কিন্তু তার কবে? না, হতেই পারে না। এই অভিষেক ব্যানার্জি দোষ করলে তাকে জেলে পুরুন, চুরি করলে তাকে ফাঁসি দিন, মানুষ খুন করলে একসঙ্গে 14 বার ফাঁসি দিন, উচিত তো। একটা লোক দোষ করবে, চুরি করবে, তার ক্ষমতাকে অপব্যবহার করবে, তার জেলে যেতে হবে না? তার আইন তাকে গ্রেপ্তার করবে না? কিন্তু একে জেলে পড়ার কথা তো শুনছি আজ থেকে নয়, তা নয় নয় করে 5-6 বছর তো শুনছি ক্রমাগত, এই জেলে ঢুকলেন, এই জেলে ঢুকলেন, এই জেলে ঢুকলেন। সেই তিনি এবার দেশ থেকে পালালেন, সেটা শুনে বামেদের এক সেটিং তত্ত্ব উঠে এলো। বাবা, বলেছিলাম না, সেফ প্যাসেজ দিয়ে দেওয়া হলো, সেফ প্যাসেজ দিয়ে দেওয়া হলো যুবরাজকে। তো আমি সারাদিন সেই নিউজটা ফলো করতে করতে বিভ্রান্ত, সত্যি কি হচ্ছে বুঝতে পারছি না। কারণ আমেরিকা যাবার যতগুলো জায়গা যেখান থেকে যাওয়া যায়, সেখানে অভিষেকের কোনো টের পাচ্ছি না। অনুমতি পাওয়ার একদিনের মধ্যে 25টা ব্যাগ নিয়ে আমেরিকা একটা কড়া গোছের মানে মতামত লেখার জন্য মাল মশলা খুঁজতে শুরু করলাম। শুরুর লিডটা পেলাম কালীঘাটের এক ধুরন্ধরের কাছ থেকে। ধুরন্ধর, এই আরবি ফার্সি শব্দগুলো না ভারী ঝামেলার। ফাজিল শব্দ হলো এক ডিগ্রি, ইসলামিক শিক্ষা ব্যবহারের এক উচ্চতর ডিগ্রি। ফাজিল পাস করা মানে একটা বিরাট ব্যাপার। তো বলা শুরু হলো, সব জানে একেবারে ফাজিল, মানে ফাজিল পাস করে গেছে এমন এত শিক্ষা তোমার। সেখান থেকে ফাজিল হয়ে উঠলো এক তাচ্ছিল্যের কথা, ফাজলামি করবি না। এখনো মধ্য ভারতে, বিশেষ করে উত্তরপ্রদেশে কবি সম্মেলনে আমি নিজে শুনেছি, আমাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দাও, হিন্দি সাহিত্য থেকে ধুরন্ধর কবি। ধুরন্ধর মানে কি? ধুরন্ধর কবি আবার কি? কিন্তু বলা হয় ধুরন্ধর কবি মানে হিন্দি সাহিত্যের বিখ্যাত কবি। কিন্তু ওই যে এখন ধুরন্ধর সিনেমার পরে ধুরন্ধরের মানেই আলাদা। তো কালীঘাটে সেই ধুরন্ধর কুণাল ঘোষ জানালেন যে কই, সে তো দিল্লিতে সংসদের অধিবেশনে গেছে। পেয়েও গেলাম সেখানকার ভিডিও। সেখানে সাংবাদিকদের সামনে রীতিমতো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কেন বিবৃতি দিতে আসছেন না, কেন সংসদে আসছেন না, তাই নিয়ে প্রশ্ন করছেন। শুনুন। আজাদ প্রতিমা মণ্ডল আমরা গেছিলাম এবং কল্যাণদা সাসপেন্ড আমরা বলেছি যে আপনি কথা দিয়েছিলেন যে আবার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটাও আপনি কিছু করলেন না। তো ওনার কাছে তো কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি। উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি এগুলো করে দেবো। আমি বললাম এই সেশন তো দেখতে দেখতে হয়ে গেল, আমরা তো এসছি জুলাই মাসের 22-23 তারিখ, আজকে প্রায় আগস্ট মাসের 12 তারিখ, 20 দিন ধরে তো আপনি কিছুই করলেন না। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না। আপনি রেকগনিশন দিলে তৃণমূল পার্টি বা তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি এটা চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে। আপনি রেকগনিশন দিচ্ছেন না, আর আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা বক্তব্য রেখেছে এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে এআইটিসি। তারা জোড়া ফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএকে সমর্থন করছে। 10th শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি, এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি প্রশ্ন করছেন দিল্লিতে সংসদে, যাকে বলে দেওয়া হলো 25টা ব্যাগ নিয়ে, সেই তাহলে 25টা ব্যাগের গল্পটা পুরোটা মিথ্যে? এরকম হয়? মানে আমরা দেখেছি, শুনেছি দুধে জল মেশাতে, তারপরে জলে দুধ মেশাতে, তো স্রেফ জল। হ্যাঁ, এটাই সেই গোয়েবলসের তত্ত্ব, সেই বিখ্যাত দ্য বিগ লাই থিওরি। ইফ ইউ টেল আ লাই বিগ এনাফ and keep repeating it, people will eventually come to believe it. একটা মিথ্যাকে যদি ফুলিয়ে ফাঁপিয়ে, বড় মিথ্যা, ছোট ছোট মিথ্যে নয়,
বারবার বলতে থাকো, মানুষ একসময় সেটা সত্য হিসেবে মানতে শুরু করবে। সেদিন এটা ছিল জার্মানির মিডিয়ার জন্য এক রাজনৈতিক নেতার নির্দেশ, আজ আমাদের দেশের মিডিয়া সেটা নিজেরাই মানতে শুরু করেছে। আর এরপরে সেই মিডিয়া আশা করবে রাস্তায় তাদের ফুলের পাপড়ি দিয়ে সম্বর্ধনা জানানো হবে। সেটা তো বাস্তবসম্মত নয়। কাঠ খেলে আলমারি হাঁকতেই হবে। এবং দেখুন, আজকেও একটা মিডিয়া স্বীকার করলো না যে তারা ভুল খবর দিয়েছে, না একবারের জন্য না। এত বড় একটা খবর, একটা দলের সর্বভারতীয় সম্পাদক, সেই দল নিয়ে এত চর্চা, এত আলোচনা, সেই দলের একজন নেতা তিনি নাকি পালাচ্ছেন দেশ ছেড়ে 25টা ব্যাগ নিয়ে, এত বড় একটা খবর করে দেওয়া হলো। তারপরের দিন চুপ করে বসে আছে। সেই আমেরিকা যাত্রার খোঁজ করছিলাম, জানলাম সেটা নাকি সেপ্টেম্বরে হচ্ছে। মানে আমি খোঁজ করছিলাম যে উনি তো পেয়ে গেছেন অনুমতি, তাহলে কবে যাবেন? শোনা গেল সেপ্টেম্বরে যাচ্ছেন। আচ্ছা, এই খবরটা আপনাদের কেন দিলাম? কারণ সেদিন আমিও চোখ রাখবো কটা সুটকেস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যান আমেরিকায়। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।